আজ রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। এতে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে এই বৈঠকে তারেক রহমানের দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়ার বিষয়টি আলোচনায় আসতে পারে। এছাড়া নির্বাচনের প্রচারণার আগে তারেক রহমানের বিভিন্ন সফরের রুট প্ল্যান চূড়ান্তকরণ নিয়েও হতে পারে আলোচনা। পাশাপাশি নির্বাচনী ইশতেহার, গণভোট এবং বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে করণীয় বিষয়েও কথা হবার কথা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। শুক্রবার বিকেলে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। এর আগে গত বুধবার তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিলের শেষ দিন আজ। এ নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হুমায়রা ফারুকী। হুমায়রা, প্রার্থিতা ফিরে পেতে আপিলের শেষ দিনে কতটি আবেদন পড়েছে সে বিষয়ে যেমন জানবো আপনার কাছ থেকে, সেছাড়াও বিকেলে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বৈঠক করেছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের সাথে, সেই বিষয়টি একটু জানতে চাই। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এখন পর্যন্ত দীর্ঘ লাইন। আজ আপিল জমা দেওয়ার শেষ দিন। প্রার্থীরা এখন পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন, তারা জমা দিচ্ছেন এবং কেউ কেউ দিয়েছেন। এবং লাইনটি একদম নির্বাচন কমিশন ভবনে ঢোকার গেট থেকে শুরু করে এই কেন্দ্র পর্যন্ত, কেন্দ্রীয় যে বুথ, সেই বুথ পর্যন্ত দীর্ঘ লাইন। এখনও প্রায় ২০-২৫ জন প্রার্থী লাইনে দাঁড়িয়ে আছেন। আর এখন পর্যন্ত আজ সারা দিনে এবং আজ ৫ দিনে জমা পড়েছে ৬৩১টি আপিল এবং আগামীকাল থেকে শুরু হবে আপিলের শুনানি। আপিলের শুনানি শেষ হবে ১৮ই জানুয়ারি। আর আপনি যে বিষয়টি বলছিলেন যে বিকেলে সচিবের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তিনি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের সাথে বৈঠক করেছেন, কিন্তু কি বিষয়ে বৈঠক করেছেন সেটি নিয়ে তিনি আমাদেরকে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করেননি বা আনুষ্ঠানিকভাবে সেই বিষয়টি আমাদেরকে জানাননি। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যেখানে প্রার্থীরা সব দীর্ঘ লাইনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমি একজন প্রার্থীর সাথে কথা বলবো। ভাই, আপনি কোন আসনের, কোন দল থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং কি কারণে আপনারটা বাতিল হল? ইনসাফের লড়াইয়ে আমার আসন হচ্ছে সিরাজগঞ্জ ৬২-১ কাজীপুর এবং সদরের আংশিক এরিয়াকে নিয়ে আমার আসনটি গঠিত। আমার সংগঠন আপ বাংলাদেশ, আমি আপ বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক। আমি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করতে যাচ্ছি। আমার প্রার্থিতা বাতিল করেছে একটি কারণ দেখিয়ে, 1% ভোটারের তারা পুরোপুরি পায় নাই। সেই জায়গা থেকে আমি আজকে আপিল করতে এসেছি, সমস্ত ডকুমেন্টস আমি নিয়ে এসেছি। আজকে আমি আবার জমা দিব ইনশাল্লাহ। আমি মনে করি যে আপিলে আমার প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হবে জনগণের জন্য। ধন্যবাদ। আমরা একজন প্রার্থীর সাথে কথা বলছিলাম। এমন দীর্ঘ লাইনে আরও অনেকেই দাঁড়িয়ে আছেন। তো দীর্ঘ লাইন দেখে আমি যেটা বুঝতে পারছি, আপিল আবেদনের সংখ্যা ৬৩১টি যেহেতু এখন পর্যন্ত হয়েছে, ৬৫০ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে শেষ না হওয়া পর্যন্ত আমরা আসলে বলতে পারছি না সংখ্যা ঠিক কত হবে। আর যেহেতু আজই শেষ দিন, বিকেল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও এখন সন্ধ্যা ৭টা বেজে গেছে, কিন্তু এখন পর্যন্ত আসলে আপিল গ্রহণ শেষ হয়নি। আর মেইন গেটের বাইরেও, নির্বাচন কমিশন ভবনের মেইন গেটের বাইরেও আমরা বেশ কয়েকজন প্রার্থীকে দেখেছি। তবে এখন হুমায়রা, নতুন কোনো তথ্য আবার আপনার কাছে আসলে আমরা যুক্ত হব আপনার সাথে। ধন্যবাদ আপনাকে। শুক্রবার ছুটির দিনে বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাধারণ মানুষের ভিড় সেখানে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। জিয়া উদ্যান থেকে এই বিষয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। হাসিব, এর আগেও জানাচ্ছিলেন যে সাধারণ মানুষ জিয়া উদ্যানে কবর জিয়ারতে আসছেন, দোয়া করছেন। শুনবো আপনার কাছ থেকে এখন কি অবস্থা। রেদওয়ানা, যেমনটি বলছিলেন আপনি যেভাবে বললেন, আমি যদি আরেকটু যুক্ত করি, বিশেষ করে আজ যেহেতু ছুটির দিন এবং স্বাভাবিকভাবে কিন্তু বেগম খালেদা জিয়া তিনি তার সমাধিস্থলে কিন্তু গেল এক সপ্তাহ ধরেই কিন্তু আসলে ঢাকার লোক তো আছেই, নেতাকর্মী তো রয়েছেই, পাশাপাশি আমার এই পাশের চিত্র যদি আমি একটু দেখাই যে ঠান্ডা কিন্তু ভালোই পড়ছে, তবুও এই শীতকে উপেক্ষা করেও কিন্তু আসলে যারা
আমাদের ঢাকাতে থাকে কিংবা ঢাকার বাইরে থাকে তারা কিন্তু এসে ভরে গিয়েছে। পাশাপাশি আমি যদি বলি যে আজ বিশেষ করে নেতাকর্মীরা তো এসেছিলেন, পাশাপাশি সাধারণ মানুষ যারা ছিলেন তারাও কিন্তু আসলে দিনব্যাপী এখানে আসছেন, পরিবার নিয়ে আসছেন, আত্মীয় স্বজন নিয়ে আসছেন। তবে উদ্দেশ্য একটি যে আসলে তার সমাধিস্থলে পরিদর্শন করছেন, দেখছেন এবং কবর জিয়ারত করছেন। সবকিছু মিলিয়ে যদি বলি দিনব্যাপী কিন্তু লোকারণ্য এবং পাশাপাশি সারা দিনই কিন্তু বিশেষ করে দুপুর থেকে নামাজের পর থেকে কিন্তু আসলে বেশি লোকজন এখানে এসেছিল। আর এছাড়াও যদি বলি যে আসলে আজ যেহেতু শুক্রবার এবং ঢাকার বাইরে থেকেও কিন্তু নানা জায়গা থেকে কিন্তু এসেছে। আমি একটু কথা বলার চেষ্টা করব। ঠিক আমার পাশে আপনি কোত্থেকে এসেছেন? রাজবাড়ী জেলা থেকে আসছি আমি। কখন এসেছেন? আসছি দুপুরবেলা, নামাজের আগেই নামাজ পড়ছি, নামাজ পড়ে ওনার জন্য দোয়া করছি এবং যে যারা যারা আসতে পারিনি খুব কষ্ট হয়েছে আমার, কিন্তু আমার আসার কারণ হলো যে ওনার একটু দেখা এবং মোনাজাত করে কিছু বলার জন্য। যাক, আসে অনেক ভালো লাগলো যে কবরটা দেখতে পারলাম। আপনি কোত্থেকে এসেছেন? পাবনাতে। আমি এই আইসে কবর জিয়ারত করার জন্য আইসেন পাবনাতে। রিদন, আমি দেখাচ্ছিলাম কিন্তু আসলে শুধুমাত্র যে ঢাকার মধ্যেই তা নয়, ঢাকার বাইরে থেকে অনেকে গাইবান্ধা থেকে, উত্তরের অঞ্চল থেকে, রাজবাড়ী থেকে, পাবনা থেকে তারাও কিন্তু ছুটে এসেছে। উদ্দেশ্য একটি যে আসলে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। আসলে তিনি মারা গিয়েছেন, তবে দেশের জন্য কিন্তু রেখে গিয়েছেন অনন্য সব অবদান। সেই কথা স্মরণ করেই এ সকল মানুষেরা, সাধারণ মানুষেরা ছুটে আসছেন তার সমাধিস্থল কবর জিয়ারত করতেন। রিদনা, জানাচ্ছিলাম সর্বশেষ জিয়া উদ্যান থেকে। হাসিব, ধন্যবাদ আপনাকে। গোটা দেশ নির্বাচনের অপেক্ষায় থাকলেও সন্তোষজনক নয় আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আরও বলেন, গণভোটে না ভোট দেওয়ার সুযোগ নেই। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে সক্রিয় এবং কৌশলী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার বিকালে রাজধানীর জিয়া উদ্যানে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দেশে গণতান্ত্রিক বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানায়। যারা নির্বাচনটা এই সময় হোক চায় না, কিংবা যারা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র উত্তরণ ঘটুক এটা চায় না, কিংবা যারা বাংলাদেশেরই একটা স্থিতিশীলতার বিপক্ষে, তারা তো সবাই চেষ্টা করবেই তারা আর কি, যে নানান রকমের ঘটনা ঘটিয়ে একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করা। কিন্তু আমরা ধারণা করি আর কি যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। একই দিন ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি তাঁতপাড়ায় নিজ পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে গণভোটে না ভোট দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তুষ্ট নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, একের পর এক নেতাকর্মী খুন হলেও সরকার এখন পর্যন্ত কার্যকরী ব্যবস্থা নেয়নি। তুষার আহমেদ, ডিবিসি নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12 ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 228 সুনামগঞ্জ 5-এ। সিএসআরএন ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি সংসদীয় আসন 228 সুনামগঞ্জ 5 আসনে। এই আসনে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুস সালাম মাদানী। জনাব আব্দুস সালাম মাদানী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। শুরুতেই জানতে চাই, দীর্ঘদিন ধরে আপনি প্রচারণায় রয়েছেন, কি প্রত্যাশা আপনার? ভোটের পরিস্থিতি কি, মাঠের কি পরিস্থিতি জানাবেন? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিবিসি নিউজের সম্মানিত দর্শক মণ্ডলী সহ ছাতক দ্বারাবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তরে আমি অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, আলহামদুলিল্লাহ, আমরা যে গণযোগাযোগ করেছি, মানুষের ধারে ধারে পৌঁছেছি, এর থেকে আমরা পুরো আশাবাদী যে মানুষ পরিবর্তন চায় এবং এই পরিবর্তন ইনশাআল্লাহ এবার দাঁড়িপাল্লার পক্ষে, দুঃশাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে হবে বলে আমাদের বিশ্বাস। তরুণদের কাছে যাচ্ছেন, কি প্রতিশ্রুতি তাদের দিচ্ছেন? হ্যাঁ, তরুণ আমাদের জানা মতো
প্রায় 18 থেকে 35 বছর পর্যন্ত 4,45,00,000 তরুণ জনগোষ্ঠী আছে। আমরা এদেরকে প্রশিক্ষণ প্রদান করব, বেকারত্ব দূর করব, এদেরকে কর্মক্ষম শিক্ষা ব্যবস্থা দিয়ে দেশে বিদেশে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। এই আসনে প্রায় অর্ধেক নারী ভোটার, নারীদের জন্য কি প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের কাছে যাচ্ছেন, কি বলছেন তারা? হ্যাঁ, নারীদেরও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, আমাদের টিম যাচ্ছে, আমাদের মহিলা টিম যাচ্ছে নারীদের কাছে। নারীদেরকে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে নিরাপত্তা, সুশিক্ষা, স্বাস্থ্যসেবা এগুলোর ব্যাপারে আমরা অগ্রাধিকার প্রদান করবো ইনশাআল্লাহ। তারা কেন আপনাকে ভোট দিবে? কারণ ইতিমধ্যে আমার দলের পক্ষ থেকে বিগত 55 বৎসরে নারীদের বিরুদ্ধে কোনো সহিংসতা, নারীদের ইজ্জতহানিকর এ ধরনের কোনো কিছু সংগঠিত হয়নি। এজন্য আমরা নারী ভোটারদেরকে আশা করছি তারা আমাদেরকে সমর্থন দেবে এবং তার প্রতিফলন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী হলগুলোতে আপনারা লক্ষ্য করতে পারছেন। নিশ্চয়ই আমরা ভবিষ্যতে সেই বিষয়টি দেখব। আরেকটি বিষয়, এই আসনে আপনাদের যে জোট, সেই জোটের আরেকজন প্রার্থী রয়েছেন, যদি জোট থেকে উনাকে মনোনয়ন দেওয়া হয়, জোটের পক্ষে কি একাট্টা হয়ে কাজ করবেন? অবশ্যই। বাংলাদেশ জামাতে ইসলামীর মধ্যে এই ট্র্যাডিশন, আমাদের এই ঐতিহ্য, আমাদের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় দায়িত্বশীলরা পর্যন্ত জোটের স্বার্থে তারা তাদের আসন ওদের কাছে সমর্পণ করেছেন এবং আমরা কথা দিচ্ছি জোটের কোনো প্রার্থী যদি আমাদের কেন্দ্র অথবা 11 দলীয় জোটের কর্তৃপক্ষ নির্ধারণ করেন তাহলে অবশ্যই আমরা তাদেরকে সমর্থন দিতে এবং সর্বাত্মক কাজ করতে কুণ্ঠিত হব না। নিশ্চয়ই শেষ প্রশ্ন আপনার কাছে, এই আসনে বিএনপির একজন শক্তিশালী প্রার্থী রয়েছেন, এছাড়াও বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, সংক্ষেপে বলবেন জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমরা শতভাগ আশাবাদী আল্লাহর মেহেরবানিতে, কারণ আমরা বিগত 17 মাস থেকে ইতিমধ্যে প্রায় 800-এর অধিক জনসভা, পথসভা ইত্যাদি করেছি। তবে হ্যাঁ, আমাদের কোনো প্রতিদ্বন্দ্বীকেই আমরা হেয় করে দেখতে চাই না, তারাও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। ইনশাআল্লাহ সুষ্ঠুভাবে যদি নির্বাচন হয়, যে কেউ ফাঁস করুক, একটি গণতান্ত্রিক পদ্ধতিতে সুন্দর, সুখী, সমৃদ্ধশালী একটি দেশ আমরা কাম্য, নিরাপদ বাংলাদেশ আমরা চাই। নিশ্চয়ই সেটি ভোটে প্রমাণ হবে, আমরা দেখতে পারবো। CSRMDBC ইলেকশন এক্সপ্রেস ছিলাম, সংসদীয় আসন 228 সুনামগঞ্জ 5। রাত 9টায় নতুন কোনো প্রার্থীদের সঙ্গে নিয়ে যুক্ত হব। সঙ্গেই থাকুন CSRMDBC ইলেকশন এক্সপ্রেসে। সীমানা জটিলতায় পাবনা 1 এবং 2 আসনে ভোটের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। যদিও ইসির একজন সিনিয়র সচিব বিষয়টি নিশ্চিত করলেও কমিশনের জনসংযোগ কর্মকর্তা এই তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন। এদিকে প্রার্থিতা ফিরে পেতে আপিলের শেষ দিনে ভিড় করেন অনেকে। নির্বাচন কমিশনে এ পর্যন্ত আবেদন জমা পড়েছে 600-রও বেশি। গত বছরের 4 সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশ করে ইসি। সেখানে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা 1 আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা মিলিয়ে পাবনা 2 আসনের সীমানা চূড়ান্ত করা হয়। পরে একটি রিটের শুনানি শেষে পাবনা 1 থেকে বেড়ার 4টি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা 2 এর সঙ্গে যুক্ত করা সংক্রান্ত গেজেটের অংশটুকু আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করে হাইকোর্ট। এরপর ইসির দেয়া সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করে দেয় সর্বোচ্চ আদালত। এমন প্রেক্ষাপটে এলো পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। নির্বাচন স্থগিত করা হয়েছে কিনা আমি জানি না, বলা হয়েছে যে নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্যক্রম আপাতত স্থগিত করা হবে, সেটা মাননীয় আদালত যেভাবে সিদ্ধান্ত দিবেন সেটা। এদিকে প্রার্থিতা ফিরে পেতে আপিলের শেষ দিনে শুক্রবারও আবেদন করেন অনেকে। 5800 দিয়েছি, তার থেকে 10 জন থেকে ওনারা প্রথমে 4 জন বললো, পরে 7 জন বললো, তাদের জন্য আমার বাতিল করে দিবে, এটা কি ফেয়ার হলো? আমি তো বড় কোনো মামলার কোনো আসামি ছিলাম না, আমার নামে 1000 কোটি টাকার কোনো ঋণের কোনো ইয়া নাই। প্রশাসন একদিকে হেলানো অবস্থায় আছে, আর কতদূর কি হবে আল্লাহ জানে। আমরা চাচ্ছিলাম যে একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হইল, এখানে সবার নির্বাচনে অংশগ্রহণের একটা ভালো সুযোগ থাকবে, কিন্তু এই বর্তমান যে পরিস্থিতি সেখানে আসলে এরকম পরিবেশ আছে বলে আমরা মনে করতেছি না।
আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বৈধ প্রার্থী 1842 জন। যাচাই বাছাই করে 723 জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা। টাঙ্গাইলে তারেক রহমানের সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন তার ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকালে মাওলানা ভাসানীর মাজার প্রাঙ্গণ এবং সদ্য প্রয়াত কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহমুদুল হাসানের বাড়ি সহ সম্ভাব্য কর্মসূচি স্থল পরিদর্শন করা হয়। এ সময় ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা। এক বছরে যদি সব সংস্কার হয়ে যেত তাহলে নির্বাচিত সরকারের মেয়াদ 5 বছর থাকতো না, এমন মন্তব্য করেছেন পরিবেশ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেছেন তিনি। অন্তর্বর্তী সরকার যে কমিশনগুলো গঠন করেছে সেগুলোর বেশি সবকটাই কিন্তু নাগরিক সমাজের প্রতিনিধিদেরকে নিয়ে, সরকারি লোকদেরকে নিয়ে কিন্তু সংস্কার কমিশন হয় নাই। আমাদের সময়টা তো অল্প সময়ের মধ্যে কোনগুলোতে আমরা ফোকাস করব এটা চিন্তা করেই 6টা কমিশনের রিপোর্ট নিয়ে জুলাই সনদ হয়েছে। দাম বাড়ানোর আশ্বাসেও রাজধানীতে কাটেনি এলপিজি সিলিন্ডারের সংকট। অনেক দোকান বন্ধ, বাধ্য হয়ে দ্বিগুণ দামে সিলিন্ডার কিনছেন গ্রাহকেরা। এমনকি বাড়তি টাকা দিয়েও গ্যাস পাচ্ছেন না অনেকে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ঠিকমতো চুলা জ্বলছে না অনেক বাসাবাড়ি এবং হোটেল রেস্তোরাঁয়। সারা দেশে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট গত কয়েক সপ্তাহ ধরে। বিশেষ করে 12 কেজির সিলিন্ডারের জন্য সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন 12 কেজি সিলিন্ডারের দাম 1306 টাকা নির্ধারণ করলেও খুচরা বাজারে তা 1800 থেকে 2200 টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। অনেক ক্ষেত্রে বাড়তি টাকা দিয়েও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডার পাইতেছে, যাদের থেকে গ্যাস নিতাম ওনাকে ফোন দিলে এখন উনি না করতেছে। গ্যাস গতকাল থেকে বন্ধ। সিলিন্ডার ঘরের মধ্যে থুইয়া বাইরেটা ঘুরে কয় সিলিন্ডার নাই, রান্না বান্না অসুবিধা, টাকা পয়সার সমস্যা। বাসাবাড়ি, হোটেল, ভ্রাম্যমাণ খাবারের দোকানিদের রান্নার ভরসা এলপিজি, কিন্তু সিলিন্ডার না পাওয়ায় ব্যাহত হচ্ছে রান্নার কাজ। গ্যাসও তো পাচ্ছি না। আমি নিজে একজন দোকান করি, বা আমার বাসায় গ্যাস নাই, গ্যাস তো খুঁজে পাচ্ছি না। 1300 টাকার গ্যাস 2000 টাকা হচ্ছে, এরপর দোকানে নাই, চুরি করে বিক্রি করতেছে। এটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। সাধারণ পাবলিক হয়েছে গুলো আসি খুব প্রেশারের ভিতরে। এটা হলো গভর্নমেন্টের উপরে নির্ভর করে। গভর্নমেন্ট যদি যাচাই করে প্রতিটা চেক করে তাহলে হয়। একদিকে পাইপলাইনের গ্যাসের চাপ কম, তার উপর সিলিন্ডারের সংকট। বাধ্য হয়ে কেরোসিন সহ বিকল্প উপায়ে রান্না করছেন কেউ কেউ। প্রায় 7-8 দিনের উপর গ্যাসের দাম অনেক বাড়তি, এই জন্য গ্যাস আমরা পাই না। তাই আমি উদ্যোগ নিয়েছি, গ্যাস যেহেতু অনেক দাম, তাই আমার কেরোসিন চালানো অভ্যাস আছে, এখন আমি কেরোসিন চালাইতেছি। গ্যাসের দাম বেশি, মাল নাই, গ্যাস নাই বলে, তো তার জন্য আর কি স্টোভ লাগাইছি। আমাদের তো লাইনের গ্যাস, আমরা সিলিন্ডারও কিনতে পারতেছি না। আমরা এই যে নিম্ন মধ্যবিত্ত যারা আছি, তারা এই যে রান্নার কষ্টে আছি, আমাদের এই দুঃখ কে দেখবে? সংকট সমাধানের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান ভুক্তভোগীদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। মার্কিন ভিসা বন্ড তালিকায় নাম থাকায় বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সহজ করার আহ্বান জানিয়েছে সরকার। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক দূত জেমিসন গ্রিগারের সঙ্গে বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এই আহ্বান জানান। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার দফতর জানিয়েছে, বৈঠকে খলিলুর রহমান বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন। তিনি আরোপিত বাড়তি 20% শুল্ক কমানোর প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরকে। জেমিসন গ্রিগার এই প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার বিষয়ে সম্মতি দেন বলে জানানো হয়েছে। 2 দিন পার হলেও স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে পুলিশ বলছে, নতুন সিসিটিভি ফুটেজ হাতে এসেছে যেখানে শুটারদের চেহারা আরও স্পষ্ট। তা বিশ্লেষণ করে ধরার চেষ্টা চলছে। 7 জানুয়ারি রাজধানীর কারণ বাজারের স্টার কাবাবের পেছনের গুলিতে নিহত হন আজিজুর রহমান মুসাব্বির। পরদিন মামলা হয় তেজগাঁও থানায়। ঘটনাস্থলের সিসি ক্যামেরায় গুলি করে পালানোর সময় দুর্বৃত্তদের চেহারা দেখা গেলেও এখনো পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এ নিয়ে কাজ করছে তারা। কিছু ফুটেজ আমরা পেয়েছিলাম যেগুলো অস্পষ্ট ছিল,
গতকালকে আরও বেশ কিছু ফুটেজ পেয়েছি যেগুলোতে মোটামুটি ভালোভাবেই বোঝা যায় যে সাসপেক্টের ফেসটা ভালোভাবে বোঝা যায়। তো আমরা চেষ্টা করতেছি এখনো যে ওই সাসপেক্টের ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে সাসপেক্টকে আইডেন্টিফাইড করার। পুলিশ বলছে কি কারণে এ হত্যা তা নিশ্চিত নয়, তবে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা ইনভেস্টিগেট করতেছি যে মোটিভটা কি, বাট ওই এখনো কোন দিক দিয়ে এটা কি কারণে এটা হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এটা আমরা ডিসক্লোজ করি নাই এখনো। হত্যায় জড়িতদের ধরতে পুলিশের পাশাপাশি কাজ করছে অন্যান্য সংস্থা। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।